বন্দর নগরী সহ পার্বত্যাঞ্চলে ভারী বৃষ্টিতে পানিবন্দী লাখো মানুষ। রাঙামাটিতে পাহাড় ধসে নিহত এক। সেনাবাহিনীর উপর দেশের মানুষের গভীর আস্থা রয়েছে বললেন প্রধানমন্ত্রী। জাতীয় সংকটে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা। জুলাইকে বিতর্কিত করার চেষ্টায় ফ্যাসিবাদের সমর্থকরা, গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড দেশের মানুষ। স্টার নিউজকে নাহিদ। নীলফামারীতে ভূমি অফিসে দালালের সাম্রাজ্য, বন্ধ ডিজিটাল পেমেন্ট, প্রকাশ্যে ঘুষের লেনদেন। বিদ্যুতের প্রিপেড মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ নিয়ে বিভ্রান্তি, সরকারের কথার সঙ্গে মিলছে না বাস্তব চিত্র। দেখছিলেন শিরোনাম। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় দুর্বিষহ জনজীবন। পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বেড়ে ডুবে গেছে বান্দরবানের নিম্নাঞ্চল। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ, নেই বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক। খাগড়াছড়ি, কক্সবাজারেও প্লাবিত রয়েছে নিম্নাঞ্চল এবং রাঙামাটিতে পাহাড় ধসে মারা গেছেন একজন। এদিকে পটুয়াখালীতে ট্রলার ডুবে নিখোঁজ আছেন 6 জেলে। টানা বর্ষণে পাহাড়ি ঢলের ভয়াবহতা। এই চিত্র বান্দরবানের নাফাখুম ও রেমাক্রি ফলসের। প্রবল বেগে পানি নামছে সাঙ্গু নদীতে। প্লাবিত হয়েছে নাইক্ষ্যংছড়ির নিম্নাঞ্চল। পানিবন্দী অর্ধ শতাধিক পরিবার। 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। আটকা পড়েছেন পর্যটকরা। কেরানীহাটে সড়কের উপর ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, বন্ধ সড়ক যোগাযোগ, বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক আর বিদ্যুৎ সরবরাহ। নদী অতিরিক্ত পানির প্রবাহ বেড়ে যাওয়ার কারণে নালা এবং দিঘিগুলো পানিতে ভরে যায়। 69 জন হচ্ছে আমাদের নিবন্ধিত গাইডের আন্ডারেই পর্যটক আটকে আছে। পানি বেড়েছে এবং আশঙ্কাজনকভাবে বাড়ছে। আমাদের সার্বিক প্রস্তুতি আছে। বিশেষ করে আমরা জানমালের দিকে কথা বলি, তাহলে আমার 220টা আশ্রয় কেন্দ্র রেডি আছে। এখন পর্যন্ত কাউকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রয়োজন হয়নি। হেডম্যানরা প্রস্তুত আছে। রাঙামাটিতে পাহাড় ধসে মৃত্যু হয়েছে একজনের, ঝুঁকিতে আরও অনেকেই। বৃষ্টি আর ঢলের পানিতে তলিয়েছে খাগড়াছড়ির বেশ কিছু এলাকা। বন্ধ হয়ে যায় দিঘিনালা ও লংগদু সড়কে যান চলাচল। এইদিকে আসে দেখতেছি যে এই সবজি বাজারের নিচে সব ডুবে রয়েছে। আর খুবই কষ্ট মধ্যে আছে, হারণে আর যাতায়াত ব্যবস্থা খুবই কষ্ট হয়ে যাবে। মাঝারি বর্ষণ চলছে, এখনো ভারী বর্ষণ শুরু হয়নি, কিন্তু আমরা সতর্কতামূলকভাবে পাহাড়ে যারা বসবাস করছে, আমাদের যে জনগোষ্ঠী আছে, তাদেরকে দ্রুত আমরা সরিয়ে নিচ্ছি। বৃষ্টি জলাবদ্ধতায় নাকাল কক্সবাজারের মানুষ। এখনও পানিবন্দী টেকনাফ সহ 5 উপজেলার অন্তত অর্ধ শতাধিক গ্রাম। দুর্ভোগ চরমে, ঝড়ো হাওয়ায় উত্তাল সাগর। সবাইকে নিয়ে আমরা মাঠে নেমেছি। মাইকিং চলমান রয়েছে, তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র টিমে ভাগ করে দিয়েছি। তারা প্রত্যেকটা পাহাড়ে ডোর টু ডোর যাচ্ছে। রেকর্ড বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম। নগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার সহ বিভিন্ন এলাকা প্লাবিত। ডুবেছে রাস্তাঘাট, পানি ঢুকেছে বাসাবাড়ি ও দোকানপাটে। হাঁটাও সম্ভব হচ্ছে না, গাড়িতে করে আসা সম্ভব হচ্ছে না। তাহলে মানুষের বিভিন্ন কাজ করবে, এগুলো মানুষ কেমন করবে? কোনো হচ্ছে আমাদের কাজ করতে হবে, আমাদের কাজ করতে হবে। বৈরী আবহাওয়ার কারণে 3 দিন ধরে নোয়াখালীর হাতিয়ায় নৌ যোগাযোগ বিচ্ছিন্ন। আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক। আমরা কি করে থাকি, কি করে চলি, তার কোনো তত্ত্বাবধানে কোনো খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই। 4 দিন ধরে আপনার ফেরি তো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ফার্স্টের দিনের মধ্যে অ্যাক্টিভ মারছে, পরবর্তীতে ফেরি বন্ধ। পটুয়াখালীতে ঝোড়ো হাওয়ায় ডুবেছে মাছ ধরার ট্রলার। নিখোঁজ আছেন 6 জন। আবহাওয়া অফিস বলছে এমন বৈরী আবহাওয়া থাকতে পারে আরও কয়েকদিন। এই মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বাংলাদেশের যে উপকূলীয় যে 3টা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি সিলেট বিভাগ, এই 4টা বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে আজকে দুপুর 2টা থেকে পরবর্তী 2 দিনের জন্য। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যাওয়ার নির্দেশনার পাশাপাশি খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। আপনারা যারা পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চট্টগ্রামে যাবৎকালের সর্বোচ্চ বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং স্থান। ভোগান্তির বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তাম্মিম মাহমুদ। তাম্মিম, আমাদেরকে জানাবেন যে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্তৃপক্ষের তৎপরতা কেমন দেখছেন, এবং যেটি আমরা জানি যে চট্টগ্রামে জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা, এবার রেকর্ড বৃষ্টিতে এটি তীব্র আকার ধারণ করেছে। তো এবার তৎপর কতটুকু হয়েছে প্রশাসন?
গতকাল রাত থেকে যে ভারী বর্ষণ হচ্ছে সেই ভারী বর্ষণের ফলে কিন্তু আজকেও চলছে সেই ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম নগর নিম্ন অঞ্চল যেগুলো নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হয়েছে। আমরা বেশ কিছু উচ্চ অঞ্চলেও দেখেছি প্লাবিত অবস্থা হয়ে গেছে এবং যেসব এলাকায় জলাবদ্ধতা প্রকল্পে কাজ চলছিল সেগুলো আসলে অতি ভারী বৃষ্টি, যেটি আসলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, সেই বৃষ্টির কারণে জলাবদ্ধতা এবং জলজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমাদের এখানে ব্রিফিং করছেন 34 কনস্ট্রাকশন ব্রিগেডের যারা আছেন এই জলাবদ্ধতার কাজ করতে, তার ব্রিফিং করছেন। আমরা সরাসরি তাদের ব্রিফিংয়ে চলে যাচ্ছি। ডিসেম্বরের ভিতরে সম্পূর্ণ করে ফেলতে পারবো। এছাড়া বাকি যেই হিজরা খাল এখন টক অফ দি টাউন, হিজরা খালের প্রকল্পের কাজের অগ্রগতি আমাদের 68%। এই 68% কাজ হওয়ার পরে বাকি যেই কাজগুলো আছে এই কাজগুলো আমরা এখন আমাদের উপরে একটা বিধিনিষেধ আছে যে চলমান রেডি সিজনের ভিতরে যদি আমরা কাজ করি তাহলে এটার ইফেক্টের কারণে হয়তো জলাবদ্ধতা হতে পারে, এই জন্য আমাদেরকে একটু নিষেধ করা আছে। তো আপাতত আমরা কোনো রকম কাজ করছি না, আমরা শুকনো মৌসুমে নতুন করে আবার কাজ শুরু করব। তো আমরা যেভাবে প্ল্যান করছি যে আমাদের এই খালের যেই সমস্যাগুলো ছিল, এই খালে প্রায় 127টা অবকাঠামো ছিল যেগুলোকে আমাদেরকে ভেঙে খালকে উইথ বড় করে, যেখানে আপনারা জানেন যে হিজরা খালের উইথ ছিল 3.5 মিটার, সেটাকে উন্নীত করে 9 মিটার পর্যন্ত আমরা বাড়াচ্ছি। অ্যাট দি সেম টাইম আমাদের এই খালের ডেপথ ছিল 2.5 মিটারের মতো, সেটাকে আমরা 4 থেকে 6 মিটার পর্যন্ত স্লোপ অনুযায়ী বাড়াচ্ছি। তো এই কাজটা কমপ্লিট করার জন্য 127টা বিল্ডিং কিছু কিছু ক্ষেত্রে বৈধ, কিছু কিছু ক্ষেত্রে অবৈধ আমাদের ভাঙতে হচ্ছে, এবং তার ভিতরে আমরা ইতিমধ্যে প্রায় 120টা বিল্ডিং ভেঙে ফেলেছি। বাকি যেই বিল্ডিংগুলো আছে আমরা হোপফুল যে চলমান মাসের ভিতরে আমরা এগুলো ভেঙে ফেলব, এবং আমাদের যে অবশিষ্ট কাজ সেটা করার জন্য আমরা সেপ্টেম্বর মাসে আমাদের মোবিলাইজেশন করব, এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারির ভিতরে আমাদের যে রিমেনিং কাজগুলো আছে, কিছু রিটেনিং ওয়ালের কাজ বাকি আছে, আমরা ব্রিজের কাজ ধরেছিলাম কমপ্লিট হয়নি, 3টা সিল ট্যাপের কাজ আমরা চলমান আছে সেগুলো কমপ্লিট হয়নি, এই কাজগুলো আমরা কমপ্লিট করে ফেলব। দর্শক, আপনারা দেখছিলেন চট্টগ্রামের জলাবদ্ধতা বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করছিলেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এদিকে বৈরী আবহাওয়ার আরও খবর জানাতে বান্দরবান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকাশ মার্মা। আকাশ মার্মা, আমাদেরকে জানাবেন যে সারাদিন বৃষ্টি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনেও বৃষ্টি দেখা যাচ্ছে হচ্ছে। জেলার সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, এবং বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের সংকট সম্পর্কেও আমাদেরকে জানাবেন। ইমা, গতকাল যে টানা ভারী বর্ষণ সেটি এখনো চলমান রয়েছে। সারাদিন যে বর্ষা মৌসুমের যে বৃষ্টিপাত সেটি যদি চলমান থাকে তাহলে বন্যার সম্ভাবনা রয়েছে। সকালে দুপুর দিয়ে কিছুটা পানি কমলেও কিন্তু এখনো পানির ঢেউ আবার বাড়ছে, যার কারণে যে আশেপাশে যে সকল কিনারে মানুষজন রয়েছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। যদি বলি যে যারা এসেছে পরীক্ষার্থী, আমরা বিভিন্ন এলাকায় গিয়ে কথা বলি শিক্ষার্থীর সাথে, যারা নিম্নাঞ্চলে যারা ঘর বসতঘর রয়েছে, যারা এসেছে পরীক্ষার্থী রয়েছে, তারা বলছেন যে যদি টানা যদি এবার বৃষ্টিপাত শুরু হয় তাহলে তাদের যে এসএসসি যে পরীক্ষা এবং তাদের যে রাত্রে যে লেখাপড়া সেটি ব্যাঘাত ঘটবে বলে তারা শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা প্রশাসনের সাথে কথা বলছি, প্রশাসন যেটি জানিয়েছেন যে যদি টানা যদি আরো ভারী বর্ষা মৌসুম শুরু হয় তাহলে শিক্ষার্থীদের জন্য কি কি বিবেচনা করা যাবে, তারা সেটি শিক্ষার সাথে কথা বলে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমাদেরকে প্রশাসন জানিয়েছে। আর কি বলে রাখে যে যেহেতু লামা এবং আলীকদমের সড়কে সকালে পানি কিছুটা কমে গেলেও আবার যে টানা বর্ষণের কারণে সেখানে কিন্তু আবার পানি বেড়েছে, এবং যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে আবার প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে আমরা লামা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। এবং আলীকদম যারা রয়েছে আলীকদমের জেলে নিম্ন অঞ্চল রয়েছে সেখানেও পানি বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে আমরা জেনেছি। একটা জিনিস জানিয়ে রাখি যে পর্যটক যারা আটকে আছে নাফাকুম আমিয়াকুমে, তাদেরকে উদ্ধারের জন্য বিজিবি এবং সেনাবাহিনী সমন্বয়ে তারা সেই পর্যটকদেরকে আমিয়াকুম থেকে আনার তার জন্য তারা তৎপরতা চালাচ্ছেন। এই ছিল বান্দরবান থেকে সবশেষ খবর। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আক্তার হোসেন। আক্তার, আমাদেরকে জানাবেন যে খাগড়াছড়ি জেলার কি অবস্থা, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, এতে জেলার মানুষজনের দুর্ভোগ সম্পর্কে আমাদেরকে জানাবেন।
ঠিক গত 3 দিন যাবৎ এখানে যে হালকা, মাঝারি এবং ভারী বর্ষণের ফলে আজ সকাল থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে বলা যায় এবং এর ফলে খাগড়াছড়ি জেলা সদর এবং উপজেলার যে সকল নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে পাহাড়ি ঢলে। পাশাপাশি লংগদুর এবং খাগড়াছড়ির দিঘিনালা সড়ক যেটি রয়েছে সেখানে এখন থেকে অন্তত 3 ঘন্টা আগ থেকে সেই সড়কে পানিতে তলিয়ে যাওয়ার ফলে কিন্তু সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়াও খাগড়াছড়ির মাইতছড়ি এবং তেঁতুলতলা এলাকায় পাহাড়ি যে পানি বেড়েছে সেই ঢলের পানিতে কিন্তু সড়ক তলিয়েছে, এতে করে মানুষের কিন্তু চলাচলে বেশ বিঘ্ন ঘটছে। তাছাড়া প্রশাসন এই বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে প্রশাসন কিন্তু তারা মাঠ পর্যায়ে কাজ করছে, মাইকিং করছে, পাশাপাশি যে সকল যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে সরিয়ে নিতে কাজ করছে এবং 25টি আশ্রয় কেন্দ্র খোলার কথাও কিন্তু প্রশাসন থেকে জানিয়েছে। এবং এখন পর্যন্ত খাগড়াছড়ির পরিবেশ মোটামুটি একটি পর্যায়ে আছে। যদি ভারী বৃষ্টি হয় তাহলে হচ্ছে যে রাতে উপজেলা সদরগুলোতে যেগুলো রয়েছে সেখানেও কিন্তু পানি বেড়ে যাবে এবং মানুষের যে জনদুর্ভোগ সেগুলো কিন্তু বেড়ে উঠবে। আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেনাবাহিনীর উপর গভীর আস্থা রয়েছে দেশের জনগণের। মানিকগঞ্জের সিংগাইরে গ্রীষ্মকালীন প্রশিক্ষণে সশরীরে উপস্থিত হয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্বার্থে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখে সেনা সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশনা দেন সরকার প্রধান। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলছে বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ। সেখানে হঠাৎই হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রশিক্ষণ এলাকা হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান বলে জানিয়েছেন প্রেস উইংয়ের সদস্যরা। সকাল 9:20 মহড়া চলাকালে প্রধানমন্ত্রী ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিটের সিও এর কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেড মহড়া প্রত্যক্ষ করেন। এ সময় দায়িত্ব পালনে উৎসাহ দেন সবাইকে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন সরকার প্রধান। সিফাত শহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের নেত্রী পালিয়ে গেলেও জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করছেন তার সমর্থকরা। তাই দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্টার নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, কোনো একক রাজনৈতিক দল নয়, গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড দেশের জনগণ। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। মুক্তিযুদ্ধের পর অধিকার আদায়ে সবচেয়ে বড় আন্দোলনের নাম জুলাই গণ অভ্যুত্থান, যার তোড়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিবাদী শেখ হাসিনা। জুলাই আন্দোলনের নেপথ্যে নায়ককে, কে সেই মাস্টারমাইন্ড? এমন প্রশ্ন আর উত্তরের চোরাবালিতে ঘুরপাক খেয়েছে অনেকেই। তবে এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। আমাদের রাজনৈতিক দলগুলো এটা মনে রাখা উচিত, এই আন্দোলন সফল হওয়ার একমাত্র কন্ডিশন হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা, অরাজনৈতিক বহু সংখ্যক মানুষ নেমে এসে এই আন্দোলনে যুক্ত হয়েছে। না হলে 16 বছর ধরে বিএনপি জামাত আন্দোলন করতে ছিলই, এর থেকে কঠোর আন্দোলন তারা বিভিন্নভাবে সময় দিয়েছে। সে আন্দোলন সফল হয়নি কারণ শুধু রাজনৈতিক ব্যক্তিরাই ছিল, কর্মীরাই ছিল। এই আন্দোলন সফল হয়েছে কারণ জনগণের এই ব্যাপক অংশগ্রহণ কিন্তু আসলে, ফলে জনগণকে সেই ক্রেডিটটা দেওয়া উচিত। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক পরিচয়ে এই বিপ্লবে কেউ অংশ নেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছিলেন সবাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হয়েছে, লিডারশিপের এখানে খুবই ক্লিয়ার। কিন্তু আন্দোলনে অংশগ্রহণ ছিল সবার, রাজনৈতিক পরিচয় তো কেউ আসে না। তখন কি কেউ বলেছে বিএনপি, জামাত, সবাই তো তার রাজনৈতিক পরিচয় তখন বলতে গেলে লুকিয়েছে, কারণ জনগণ হিসেবে সবাই মাঠে সেখানে নেমেছে। ফ্যাসিবাদের নেত্রী ভারতে পালিয়ে গেলেও তার সমর্থকরা জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। সেই সময়ে ছাত্র নেতৃত্বকে বিতর্কিত করা, জুলাইকে বিতর্কিত করা, এটা তো একটা এজেন্ডায় ছিল। সেই জায়গা থেকে এই মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক মিডিয়াকে ব্যবহার করে এই ধরনের তথ্য প্রচার করা হয়েছে। ফলে যারা, এবং জুলাই একটা ব্যাপার,
আর জুলাই পরবর্তী কিন্তু বৈষম্যবৃদ্ধি বলেন সেটা, আর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নামে অনেকেই অনেক জায়গায় অনেক কিছু করে, যারা এখন ছাত্রদল করছে বা অন্য কোনো দল করছে। রাজনৈতিক মতানৈক্যের কারণে জুলাইয়ের অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি বলেও জানান নাহিদ ইসলাম। দায় দিতে চাইলে আসলে দায় অনেকেরই দায়। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। সাভারে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। জাতীয় নাগরিক পার্টি ঢাকা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি করেন। সোমবার বিকেলে সাভারের তারাপুর মাঠে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দলের 3 নেতাকর্মী আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ককটেল বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে। আর নির্বাচন শুরু হওয়ার পর 10 থেকে 12 মাসের মধ্যে শেষ হবে স্থানীয় সরকারের সব নির্বাচন। আগামী 5 আগস্টের আগেই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। এছাড়া চট্টগ্রাম এবং রংপুরে ওয়াসিম এবং আবু সাইদের নামে 2টি স্মারকও উন্মোচন করা হবে। সাভারে এনসিপির সমাবেশে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা। সোমবার সাভারে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বিক্ষোভ করে প্রশাসনের সহায়তায় হামলা হয়েছে বলে অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা। হামলার পরদিনই সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জানান, দ্রুত অপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে সরকার। গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে প্রতিবাদ জানানো না, সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এটার সাথে জড়িত অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। এ সময় আগামী প্রজন্মের জন্য জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে সরকারের ভাবনার কথাও জানান তিনি। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। এটার ফাইনাল কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করা হচ্ছে। সেটা মানে ওখানে যে জনবল নিয়োগ আছে, এরকম আরো কিছু কাজ বাকি আছে। গুজব ও অপতথ্য নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতাদের দেশে ফেরানোর বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তথ্য উপদেষ্টা। আমাদের কাছে হস্তান্তর, কথা বলা দূরে থাকুক, তাদেরকে তো আমাদের কাছে হস্তান্তর করারই কথা আছে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। স্বাস্থ্য জনগণের জন্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি সবার অধিকার। সুলভে সুস্বাস্থ্য নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা বিষয়ক কর্মশালায় এভাবেই সরকারের স্বাস্থ্য ভাবনার কথা তুলে ধরেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জুবাইদা রহমান। একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য খাতে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করবে সরকার। সকালে রাজধানীর গুলশানে আয়োজন করা হয় বাংলাদেশ স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা বিষয়ক কর্মশালা। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং দেশীয় ওষুধের গুণগত মানের বিষয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চলতি বছরে গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। এটি প্রধানমন্ত্রীর মূল স্লোগান। আমরা শুধু মুখে বলছি না, এটি বাস্তবায়ন করতে যাচ্ছি। 1 জুলাই থেকে নতুন বাজেট ঘোষণার সাথে সাথে এই কার্যক্রম শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজেই এটি পর্যবেক্ষণ করছেন। এ সময় বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করা সহ প্রয়োজনীয় নীতিমালার তাগিদ দেন অর্থমন্ত্রী। বাংলাদেশে দক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে। উপযুক্ত পরিবেশ আর সঠিক নীতিমালা পেলে তারা সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাবে। এই সব কিছুর পেছনে দিন শেষে নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান বলেন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর সরকার। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব স্বাস্থ্য খাতে নানাবিধ চ্যালেঞ্জ তৈরি করছে। আমরা বিশ্বাস করি, স্বাস্থ্য জনগণের জন্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি দেশের মানুষের মৌলিক অধিকার। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদান করতে এবং প্রতিটি নাগরিকের কাছে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।
জলবায়ুর নেতিবাচক পরিবর্তন স্বাস্থ্য খাতে ঝুঁকি তৈরি করছে মন্তব্য করে সবাইকে স্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় যত্নবান হওয়ার পরামর্শও দেন ডাক্তার জুবাইদা রহমান। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা। নিয়মিত বিল সহ সব ধরনের চার্জ দিয়েও বিদ্যুৎ নিয়ে ভোগান্তি কাটছে না গ্রাহকদের। দিনের দীর্ঘ সময় থাকছে না বিদ্যুৎ, এর মাঝে যোগ হয়েছে বাড়তি বিলের বোঝা। স্বাভাবিকের তুলনায় জুনে কয়েক গুণ বেশি খরচ গুনতে হয়েছে গ্রাহকদের। নিয়ম মেনে বিদ্যুৎ সংযোগ নেওয়া, নিয়মিত বিল দেয়া সহ সব বিধি মেনে চলার পরও বিদ্যুৎ নিয়ে ভোগান্তি কাটছে না গ্রাহকদের। দিনের দীর্ঘ সময় থাকছে না বিদ্যুৎ। শহরের তুলনায় গ্রাম অঞ্চলে এই ভোগান্তি সবচেয়ে বেশি। দিনে কারেন্ট থাকে না, মানুষ তো খুব অসুবিধা ভোগ করতেছে। এখন তো মনে করুন কারেন্ট লাগু কইলে তো তারা গ্রাহ্য করে না। মাগরিবের আজানের পরপরই বিদ্যুৎ চলে যায়, আসে হইলো 10টা-12টার দিকে। এমন অবস্থায় গত মাসে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। এতে সমাধান না হয়ে উল্টো বাড়তি বিলের বোঝা চেপেছে গ্রাহকদের ঘাড়ে। তাদের অভিযোগ, বিদ্যুতের ব্যবহার প্রায় আগের মতো থাকলেও বিল বেড়েছে দ্বিগুণ। কোথাও কোথাও 3 গুণ পর্যন্ত অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে গ্রাহকদের। একদিকে বিদ্যুৎ থাকে না, এই কারণে আমাদের প্রোডাকশন স্লো হয়ে যায়, সেক্ষেত্রে আবার বিদ্যুতের দাম বাড়ছে, এটা আমাদের তো কস্টিং বাড়তেছেই। এই বিগত দিনে যে বিলগুলো দিয়েছি তাতে আমার সর্বোচ্চ বিল আসতো 700, 800, 900 বা টোটাল 1000 টাকা, 1500-র বেশি বিল আসে নাই। কিন্তু এ মাসে আমি টোটাল 8000 টাকা রিচার্জ করেছি। অভিযোগ মানতে নারাজ বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা, দায় চাপাচ্ছেন গ্রাহকদের ওপর। বিদ্যুৎ বিল নিয়ে জনমনে কিছু প্রশ্ন এবং কিছু উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে, এবং সেটা আমরা ইনহেরিট করছি। মাত্র 4.5 মাসের একটি সরকার, আমরা এটা ইনহেরিট করছি। এদিকে বিদ্যুতের প্রিপেড মিটারের ভাড়া ও ডিমান্ড চার্জ নিয়ে সরকার দল ও মন্ত্রীর বক্তব্য নিয়ে গ্রাহকদের মাঝে তৈরি হয়েছে বিভ্রান্তি। অতিরিক্ত মাসিক চার্জ বাতিলের দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। 6 তারিখে টাকা তুলছি 800 টাকা, সেই জায়গাতে মিটার চার্জ কাটছে 40 টাকা, এবং ডিমান্ড চার্জ কাটছে 42 টাকা, এবং ভ্যাট কাটছে 38 টাকা। সরকারের তো ঘোষণা ছিল যে ডিমান্ড চার্জ বা ওই মিটারের ভ্যাট এগুলা বাতিল করবে বা করার কথা ছিল, কিন্তু এখনও সেটা করেনি। টাকা তুললে 150 টাকা হারা যাচ্ছে। দেশে বর্তমানে বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় 4,99 লাখ। প্রতিদিন 16,000 থেকে 18,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে যোগান আছে 14,000 থেকে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। সাবস্টেশনে আগুনে বিদ্যুৎহীন বরগুনায় 67,000 মানুষ। এতে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। যান্ত্রিক ত্রুটি মেরামতে কাজ করছেন সংশ্লিষ্টরা। সোমবার রাতে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন, তারপর থেকে বিকল বরগুনা সদরের পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশন। বিদ্যুৎহীন 10টি ইউনিয়নের প্রায় 67,000 গ্রাহক। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে জীবনযাত্রা, স্থবিরতা নেমে এসেছে ব্যবসা বাণিজ্যে। বিপাকে পড়েছেন অটোরিকশা চালকরা। চার্জ দিতে পারি না, ঘরে ফ্রিজ মিরিজ আছে, খাবার দাবার নষ্ট হয় এবং গাড়ি চালাইতে পারি না। আমাকে চার্জ একটুখানি নেইলে বাইরেছি, আমরা কি করে খাম হয়ে চিন্তা ভাবনা করতে পারতেছি না। আমরা বিদ্যুৎ না থাকলে ব্যবসা বাণিজ্য আমাদের খুবই ক্ষতি হয়। আইসক্রিম বেশি, আমার অনেক টাকার আইসক্রিম সব গলে গেছে। ব্যাহত হাসপাতালে সেবাদান, জেনারেটরে চলছে কার্যক্রম। দ্রুত সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। বিকট একটা শব্দ হয়েছে, পুরো আকাশ সাদা হয়ে গেছে এইভাবে, আর সবাই আতঙ্কিত ছিলাম আর কি বাসায়। সরকারের উদ্যোগ যে এখানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেখে শোনা করা এবং এর ভিতর পর্যবেক্ষণ করা যে জিনিসটা দ্বিতীয়বার হওয়ার কারণটা কি। বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, আগুন লাগার পর থেকেই ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতে কাজ চলছে। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। এসিআর এবং পাওয়ার ট্রান্সফরমার যেটা মানে বেশি সমস্যা ছিল, গরম ছিল, সেটা আল্লাহর ইচ্ছা চেক করে লাইনটা মেইন লাইন মানে 33,000টা চালু করতে পারছি। এখন 11 কেবি যেটা 11 কেবি সাইডটা সেটা আসছে, এখন উঠাইলে ইনশাল্লাহ আমরা সন্ধ্যার আগ নাগাদ এক এক করে আর কি লাইন দেব। প্রায় 25 বছর আগে বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামে সাবস্টেশনটি নির্মাণ করে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি। এর আওতায় বরগুনা সদর উপজেলায় প্রায় 67,000 গ্রাহক রয়েছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।
250 কন্টেইনার গায়েব হওয়ার ঘটনায় মুখোমুখি অবস্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস। নিখোঁজ কন্টেইনারের ক্ষতিপূরণ দাবি করে কাস্টমসের দেয়া চিঠির জবাবে উল্টো 10,000 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ। বহু বছর বিভিন্ন কন্টেইনার নিলাম না করায় বন্দরের এই ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। চট্টগ্রাম বন্দর থেকে কাস্টমসের জব্দ করা 250টি কন্টেইনার নিখোঁজের খবর সামনে আসতেই এই দুই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরোধ এখন তুঙ্গে। নিলাম হওয়া পণ্য গায়েব হওয়ার ঘটনার সূত্র ধরে বন্দর কর্তৃপক্ষের কাছে 1,06,00,000 টাকার ক্ষতিপূরণ দাবি করে এই বছরের জানুয়ারির 20 তারিখ চিঠি দেয় কাস্টমস কর্তৃপক্ষ। চিঠির পাল্টা জবাবে চলতি মাসের 2 তারিখ এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে বন্দর দাবি করে বছরের পর বছর নিলামযোগ্য কন্টেইনার ফেলে রেখে ইয়ার্ডের মূল্যবান জায়গা দখল করে রেখেছে কাস্টমস, যার ফলে গত 3 দশকে বন্দরের পুঞ্জীভূত আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 8 থেকে 10,000 কোটি টাকা। আমাদের ভিতরে প্রায় 9,500 টিউজ কন্টেনার অকশনেবল আছে, দীর্ঘদিন ধরে 12-13 বছর ধরে পড়ে আছে। এবং আপনারা জানেন যে আমি আসার পর থেকে বহুত চেষ্টা করেছি যে এগুলো কত দ্রুত অকশন করে বের করে দেওয়া যায়। এনবিআর কাস্টম থেকে এখানে অনেক অফিসার দিয়ে এইগুলোর ইনভেন্টরি কমপ্লিট করেছে। এখন ইনভেন্টরি করার পরে বোঝা যাচ্ছে যে কোন জায়গায় কোন কার্গো আছে। এই কার্গোগুলো কিন্তু বাইরে আপনার ভালো ডিমান্ড আছে। শুধু তাই নয়, বন্দরের চিঠিতে বলা হয় গত 30 জুন পর্যন্ত চট্টগ্রাম বন্দরের শেডে নিলামের অপেক্ষায় পড়ে আছে 1,24,799 প্যাকেজ এলসিএল কার্গো এবং 6,792 প্যাকেজ বাল্ক কার্গো। এছাড়াও চট্টগ্রাম বন্দরের পি শেডে পড়ে আছে 775 প্যাকেজ রাসায়নিক ও বিপজ্জনক কার্গো, যার মধ্যে 125 প্যাকেজ দীর্ঘদিন ধরে নিলাম বা ধ্বংসের জন্য রয়েছে। এর বাইরেও অতি জরাজীর্ণ ও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় ইয়ার্ডে রয়েছে 44 একক বিপজ্জনক কন্টেইনার, যা ঝুঁকি বাড়াচ্ছে বন্দরের। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে আইন অনুযায়ী সব কার্যক্রম চলমান আছে। যখনই কোনো ক্লাসিফিকেশন ভ্যালু বা অন্য কোনো ইস্যু নিয়ে যখনই কোনো প্রবলেমই হয়, তখন স্বাভাবিকভাবে শুল্ক আইনে প্রবলেম হয়, তখন এটা ড্যামারেজ হতে থাকে। তো বন্দর যেহেতু কাস্টোডিয়ান, স্বাভাবিকভাবে পণ্যটা সেখানেই থাকবে। তবে এক্ষেত্রে বন্দর এবং কাস্টমস দুটো সংস্থাই উদ্দেশ্য একই এবং অভিন্ন, দ্রুততমভাবে সেবা প্রদান করা। এদিকে কাস্টমসের 250 কন্টেইনার খুঁজে না পাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে গণমাধ্যমে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছে চট্টগ্রাম বন্দর, যেখানে দাবি করা হয়েছে ইতিমধ্যে কাস্টমসকে বুঝিয়ে দেওয়া হয়েছে কন্টেইনারের হিসাব। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলীদের বেতন থেকে অন্যায়ভাবে কেটে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। ঠিকাদার এবং প্রকল্প পরিচালকের যোগসাজশে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে, এমন অভিযোগ উঠে এসেছে সরকারের নিরীক্ষা প্রতিবেদনে। শুধু তাই নয়, দেশের 30টি পৌরসভায় পানি সরবরাহ এবং স্যানিটেশন নির্মাণ প্রকল্পটিতে আরও প্রায় 50 কোটি টাকার অনিয়মের তথ্য উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন মাহাবুল ইসলাম। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত ঝুঁকি কমাতে 2019 সালে দেশের 30টি পৌরসভায় শুরু হয় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় 1,596 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জুনে। প্রকল্পের শুরু থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে 83% এবং ভৌত অগ্রগতি 95%। তবে প্রকল্পটির বাস্তবায়নে বিভিন্ন ধাপে উঠে এসেছে একের পর এক অনিয়মের চিত্র। মাঠ পর্যায়ে কর্মরত আবাসিক প্রকৌশলীদের বেতন থেকে 6,30,00,000 টাকা কেটে নিয়ে আত্মসাৎ করা হয়েছে। আইএমইডির মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ঠিকাদার ও তৎকালীন প্রকল্প পরিচালকের যোগসাজশে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এই প্রকল্পে সরকারি ক্রয়বিধি লঙ্ঘন করে প্রায় 19 কোটি টাকার কার্যাদেশ একটি প্রতিষ্ঠানকে দেয়া নকশা বহির্ভূত কাজ দেখিয়ে মোট 1.25 কোটি টাকার বেশি আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের বিষয়ে প্রকল্পটির বর্তমান পরিচালক স্টার নিউজকে জানান, অভিযোগগুলো আগের সময়ের, বিষয়গুলো সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। যদি শেষ মুহূর্তে কোনো দায়দেনা এরকম পরিলক্ষিত হয় যে যেটা আসলে অনিয়ম হয়েছে, সেটা সরকারের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে প্রকল্প বাস্তবায়নে সুশাসন ও কার্যকর জবাবদিহিতার অভাব থাকায় এত অনিয়ম হচ্ছে। তাদেরকে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বাস্তবতায় নিয়ে আসার উপায় হচ্ছে আইনের প্রয়োগ করা।
এখন আইনের প্রয়োগে যদি দীর্ঘসূত্রিতা হয় কিংবা এই দীর্ঘসূত্রিতার মূল কারণ যদি হয় কাউকে পার পাইয়ে দেওয়া, কাউকে বাঁচিয়ে দেওয়া, তাহলে তো আসলে আমার গুণগত পরিবর্তনের জায়গাটা তৈরি হবে না। সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার তাগিদ এই বিশেষজ্ঞের। এটা যাতে কারো পকেটস্থ না হয়। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। জমির খাজনা পরিশোধ, নামজারি সহ ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার চালু করেছে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। কিন্তু নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল এবং শিমুলবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে সেই নিয়ম না মানার অভিযোগ উঠেছে। স্টার নিউজের হাতে এসেছে একাধিক ভিডিও, যেখানে সরকারি অফিস কক্ষে বসেই ঘুষ লেনদেনের দৃশ্য ধরা পড়েছে। অভিযোগ উঠেছে অতিরিক্ত টাকা আর দালাল ছাড়া মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রাফিন। অফিস কক্ষে বসেই সেবাপ্রার্থীর উপস্থিতিতেই দালালের কাছ থেকে ঘুষের টাকা বুঝে নিচ্ছেন কর্মকর্তা। আবার সেবাপ্রার্থী বেরিয়ে যাওয়ার পরপরেই সেই টাকার ভাগ তিনি তুলে দিচ্ছেন দালালের হাতে। নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ও শিমুলবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে এই দৃশ্য যেন নিত্যদিনকার। সরকারি নিয়ম অনুযায়ী ভূমি সংক্রান্ত সকল সরকারি ফি পরিশোধের কথা ডিজিটাল মাধ্যমে, অথচ অভিযোগ উঠেছে এই দুই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বলরাম রায় সেই নিয়ম উপেক্ষা করে সেবাপ্রার্থীদের কাছ থেকে আদায় করছেন অতিরিক্ত অর্থ। স্টার নিউজের হাতে আসা একাধিক ভিডিওতে দেখা যায় কখনো বলরাম রায় নিজেই টাকা গ্রহণ করছেন, আবার কখনো তার পাশের চেয়ারে বসে টাকা নিচ্ছেন দালাল চক্র। কয়েকটি ভিডিওতে অফিসের ভেতরে দালালদের অবাধ বিচরণও দেখা যায়। কেউ নথিপত্র প্রস্তুত করছেন, কেউ সেবাপ্রার্থীর কাছ থেকে নিচ্ছেন টাকা। অভিযোগের সত্যতা যাচাইয়ে গোপনে যোগাযোগ করা হয় এক দালালের সাথে। তার বক্তব্যেও মিলেছে ঘুষ লেনদেনের সত্যতা। আমি 2,000 টাকা নিয়েছি না, ও 1,000 টাকা চেক দিলে 225 টাকা। আর যাক চেক দিছি ও কষি যে তুই 2,000 দেন নাই, তুই বল চেক করবো 2 টাকার না। ভুক্তভোগীদের অভিযোগ, সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা না দিলে কাজ হয় না, দালালদের মাধ্যমে না গেলে মিলছে না সেবা। টাকা নিচ্ছে 6,000, চেক দিছে 1800 অথবা 1900। আর পরের বার আবার একটা চেক কাটছি, বড় চেক, তো ওটা মানে 1 রেকর্ড 82, ওটা টাকা নিচ্ছে 3,000, চেক দিছে 1800। অনুরোধ করে কয়েকদিন ঘুরেছি, ঘুরার পরে আমরা তারপর টাকা দিছি আমি 5,000, টাকা চেক দিছে আমাকে মনে করো 1,700 টাকা। বলরাম স্যারের কাছে গেছিলাম না, বলরাম স্যার বলতেছে আমার 35,000 টাকা দরকার। ওনার যে মানে যে সহযোগিতার লোক যে আছে উনি কিন্তু আমার কাছে 10,000 টাকা 13,000 টাকা আছে। অনেক সমস্যা, মানে খালি টাকায় চায়, তাহলে এইভাবে গরিব মানুষ বাবা বাঁচবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বলরাম রায়। তার দাবি, তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে অফিসেরই একজন দালাল। দালাল তারও কাজ করে দেয় যে নাগরিক, হ্যাঁ, তারও কাজ করে দিতে হয় আমাদের এখানে কাজ করে না দিলে উল্টো আমাদেরকেই মনে করো হুমকি ধামকি দেয় যে আপনি সরকারি চাকরি করতে আসছেন, কেন কাজ করে দিবেন না। তদন্তে অভিযোগের সত্যতা পেলে ওই কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা অ্যাপসের মাধ্যমে করতে হবে, সে সরাসরি কোনো টাকা সে লেনদেন করবে না, করার সুযোগ নেই। যে ঘটনাগুলো বললেন, যে ভিডিওর কথা বললেন, আমি দেখব, আপনারা আমাকে একটু প্রোভাইড করবেন, আমি যাচাই করে দেখব, যদি তার সত্যতা পাওয়া যায় অবশ্যই সে পানিশমেন্টের আওতায় চলে আসবে। ভিডিও ধারণকারী ব্যক্তিকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগেরও অস্বীকার করেছেন বলরাম রায়। মাহমুদ রাফিন, স্টার নিউজ, নীলফামারী। দিনাজপুরে অপহরণ এবং চাঁদাবাজির মামলায় যুবশক্তির কেন্দ্রীয় নেতাসহ 5 জনকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার এজাহারে জানা যায়, গত রোববার রাতে শহরের গোপালগঞ্জ এলাকা থেকে আব্দুস সামাদ নামে এক ব্যক্তিকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হয়। পরে এই ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে যুবশক্তির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আরিফ মুন সহ কয়েকজনের নামে মামলা করেন। সোমবার বিকেলে শহরের গোরের শহীদ বড় মাঠ থেকে আব্দুস সামাদকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয় অভিযুক্তদের। সৌদি আরব ভ্রমণে এবার যুক্ত হলো নতুন সুবিধা। পর্যটকদের জন্য প্যাকেজ ভিসা নামে একটি ডিজিটাল সেবা চালু করেছে দেশটির সরকার।
এর ফলে ট্যুর প্যাকেজ বুকিংয়ের সঙ্গেই একই প্ল্যাটফর্মে আবেদন করা যাবে পর্যটন ভিসার জন্য। নতুন এই ব্যবস্থায় ফ্লাইট, হোটেল এবং ভিসা সবকিছুই একসঙ্গে বুকিং করা যাবে। এমনকি ভ্রমণকারীরা চাইলে নিজের পছন্দ অনুযায়ী ভ্রমণ সূচি, বিভিন্ন ইভেন্টের টিকিট এবং পর্যটন কার্যক্রমও একই বুকিংয়ের সঙ্গে যুক্ত করতে পারবেন। এতে বাঁচবে সময়, তেমনি কমবে আলাদা আলাদা প্রক্রিয়ার ঝামেলাও। প্রাথমিকভাবে বাংলাদেশ সহ কয়েকটি নির্বাচিত দেশের অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরদের মাধ্যমে এই সেবা চালু হয়েছে। পর্যায়ক্রমে আরও দেশকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বিশ্বজুড়ে পর্যটকদের আকৃষ্ট করতে গত কয়েক বছরে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ইতোমধ্যে দেশটি ই ভিসা, ভিসা অন অ্যারাইভাল এবং স্টপ ওভার ট্রানজিট ভিসার সুবিধাও চালু করেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের কোমের জামকারান মসজিদে শেষ হয়েছে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। সেখান থেকে হজরত মাসুমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে নেওয়া হচ্ছে কফিন। এরপর বুধবার ইরাকের কারবালা আর নাজাফে জানাজার পর জন্মস্থান মাশহাদে নেওয়া হবে খামেনির মরদেহ। সেখানেই চিরতরে শায়িত হবেন ইসলামী বিপ্লবের অন্যতম এই নেতা। ইরানের পবিত্র শহর কোম প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের বিদায় জানাতে কোমে জড়ো হয়েছেন লাখো মানুষ। মধ্যরাত থেকেই কোমের জামকারান মসজিদে জমায়েত হতে শুরু করেন বাসিন্দারা। রাতভর দোয়া দরুদ পড়েন তারা। সকালে অনুষ্ঠিত হয় জানাজা। জানাজার নামাজ পড়ান ইরানের সংবিধানের পর্যালোচনা পরিষদের সাবেক সদস্য ও দার্শনিক আয়াতুল্লাহ জাওয়াদি আমলি। নামাজ পড়াতে গিয়ে কেঁদে ফেলেন আমলি। হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহর ছেলেও উপস্থিত ছিলেন জানাজায়। জামকারান মসজিদে জানাজা শেষে মরদেহ হজরত মাসুমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা। বুধবার খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকে। কারবালা ও নাজাফে অনুষ্ঠিত হবে আলাদা আলাদা জানাজা। খামেনির কফিনকে বরণ করে নিতে প্রস্তুত নাজাফ ও কারবালা। নগরীতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে, যাতে খামেনিকে প্রথম আরবাইনি যাত্রী হিসেবে অভিহিত করা হচ্ছে। আরবি এই শব্দের অর্থ 40। ইমাম হুসাইনের মৃত্যুদিনের 40 দিন পর শিয়া মুসলিমরা যে শোক পালন করেন তাকে বলা হয় আরবাইন। আরবাইনি মূলত ধর্মীয় প্রতীকী উপাধি। এর মাধ্যমে খামেনিকে কারবালার আদর্শ ও ইমাম হুসাইনের ত্যাগের পথের অনুসারী হিসেবে বিশেষ মর্যাদা সম্পন্ন যাত্রী বলে বোঝানো হচ্ছে। 1979 সালে সাদ্দাম হোসেন বহিষ্কারের আগ পর্যন্ত ইরাকের নাজাফে প্রায় 1 যুগ নির্বাসিত জীবন কাটিয়েছেন খামেনি। ইরাকে জানাজার পর বৃহস্পতিবার নিজ জন্মস্থান মাশহাদে দাফন করা হবে খামেনিকে। ইফাতিরা, স্টার নিউজ। সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের দামেস্ক সফরের মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। জেরুজালেম পোস্টের দাবি, ম্যাক্রনের জন্য নির্ধারিত হোটেলের পাশেই একটি গাড়িতে পেতে রাখা ডিভাইসে বিস্ফোরণ হয়, তবে তার আগেই তিনি ওই এলাকা ত্যাগ করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত ভিডিওতে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এছাড়া সিরিয়ার পর্যটন মন্ত্রণালয়ের কাছাকাছি এলাকাতেও আরও বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে গণমাধ্যম। বিস্ফোরণে হতাহতের আশঙ্কা করা হলেও এখন পর্যন্ত নিহত বা আহতের কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ঘটনার পরপরই আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানা গেছে। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।